তো ফাইনালি অনেক দিন অপেক্ষা করার পর মোহনবাগানের সুপার কাপের যে ফাইনাল স্কোয়াড, সেই স্কোয়াড কিন্তু পাবলিশ হয়েছে। অবশ্যই সেই স্কোয়াড সম্বন্ধে কথা বলবো, ডিটেলসে বলবো সেই স্কোয়াডে কারা কারা রয়েছে অ্যান্ড ডেফিনেটলি কাদের দিকে চোখ রাখবে কেরালা ম্যাচটাতে, সেটা নিয়েও কথা বলবো। এবং তার পাশাপাশি ট্রান্সফার মার্কেট থেকেও যা কিছু আপডেটস এবং রিমার্স পাওয়া যাচ্ছে সেগুলো নিয়েও কথা বলতে হবে। আর প্রথমেই আসবো মোহনবাগানের যে স্কোয়াডটা হয়েছে, যেটা আমাদের কাছে ধারণা ছিল আগে থেকে বা সবাই জানতাম আমরা, যে একমাত্র বিদেশি প্লেয়ার হিসাবে নুনো রেইস সুপার কাপের স্কোয়াডে থাকছে এবং অবশ্যই টিমের অন্যতম সিনিয়র প্লেয়ার হিসেবে গোটা টিমকে একটা ভালোভাবে গাইড করার যে দায়িত্ব, আই হোপ মাঠের মধ্যে নুনো রেইস সেটাকে ডেফিনেটলি পালন করবে। যদি একদমই আরএফডিএল টিমটা থেকে আসা প্লেয়ারদের কথা বলি, তাহলে কিন্তু অনেক কটা প্রমিসিং প্লেয়ার রয়েছে যারা অবশ্যই ফ্যানেদের নজর কাটতে পারে। কিন্তু তার আগে একটু সিনিয়র টিম থেকে যে প্লেয়াররা সুপার কাপে রয়েছে তাদের কথা বলবো। অবশ্যই ধীরজ রয়েছে, অভিষেক রয়েছে, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান আগে থেকেই জানতাম, দীপক টাংরি রয়েছে। দীপক টাংরি হঠাৎ করে প্র্যাকটিসের সময় একটু চোট পেয়ে গেছিলো, পরে একটা ট্রেনিং সেশন মিস করেছে, কিন্তু সম্ভবত শনিবারের ম্যাচটা খেলতে দীপকের খুব একটা অসুবিধা হবে না। এবং এই গোটা টিমটা থেকে দীপক যেহেতু মোহনবাগানের একাডেমি থেকে উঠে আসা একটা প্লেয়ার, দীর্ঘদিন মোহনবাগানের টিমে রয়েছে, তো অনেক সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু দীপক এই টিমটার ক্যাপ্টেন হচ্ছে। তো এটা একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি দীপকের জন্য, যে সিনিয়র টিমের এই প্রথমবার ক্যাপ্টেন্সি করার দায়িত্ব পাচ্ছে। তো দেখা যাক দীপকের পারফরমেন্স অনেকটা উন্নত হয়েছে, ক্যাপ্টেন হিসেবে কতটা ছাপ ফেলতে পারে কেরালার বিরুদ্ধে ম্যাচটাতে। সিনিয়র টিম থেকে আর সানোয়ার শেখ রয়েছে, দীপেন্দু রয়েছে, গ্লেন মার্টিন্স রয়েছে, আমনদীপ রয়েছে এবং অবশ্যই তার পাশাপাশি বলবো সৌরভ ভানুওয়ালা, যাকে ইউথ টিম থেকে সিনিয়র টিমে নিয়ে আসা হয়েছিল। এই প্লেয়াররা কিন্তু রয়েছে। সুহেল আহমেদ ভাট রয়েছে, যে প্র্যাকটিস ম্যাচে একটা হ্যাট্রিকও করেছে। তো ইয়াং যে প্লেয়াররা একদমই কোর আরএফডিএল থেকে আসে, যার মধ্যে রাজ বাসফরকে এর আগে দেখা গেছিলো সিনিয়র টিমে কিছু ম্যাচ খেলেছে, কিন্তু মেনলি আরএফডিএল স্কোয়াডের প্লেয়ার রাজ বাসফর রয়েছে। এর পাশাপাশি অবশ্যই বলতে হবে শিবম মুন্ডার কথা, ভালো পারফরমেন্স গেছে আরএফডিএলে। টাইসন সিং রয়েছে, দীর্ঘদিন টিমের সাথে রয়েছে। আমার কোথাও বারবার ফিল হয় যে টাইসন এমন একটা প্লেয়ার যার এবার অন্তত পক্ষে একটা ভালো ক্লাবে বা অন্তত মোহনবাগানের সিনিয়র টিমে আসা দরকার রয়েছে, সেটা দারুণ ফিউচার। এবং যারা ওকে আন্ডার-17, আন্ডার-19 এই সময়টাতেও দেখেছে, তারাও খুব ভালো করে জানে যে টাইসন ঠিক কতটা একজন ডেডলি উইঙ্গার হতে পারে ইন ফিউচার। লিওয়ান ক্যাস্টানহা রয়েছে, নজর রেখো এই প্লেয়ারটার দিকে। সন্দীপ মালিক রয়েছে। অবশ্যই বলতে হবে শিবজিতের কথা, মাঝমাঠে শিবজিৎ অন্যতম একজন ভালো প্লেয়ার আরএফডিএলের মোহনবাগানের স্কোয়াডটাতে। সালাউদ্দিন রয়েছে, সালাউদ্দিন সিনিয়র টিমে কিছু সময়ের জন্য ফিচার্ড হয়েছিল, কিন্তু মেনলি ইউথ টিমেরই প্লেয়ার। এই প্লেয়ারটার দিকে পার্সোনালি আমি তাকিয়ে থাকবো, যে যতটা সুযোগ পাবে উইংয়ে কিন্তু আগুন ধরানোর ক্ষমতা সালাউদ্দিনের রয়েছে। সালাউদ্দিনের দিকে তাকিয়ে থাকবো। উমর মুথার রয়েছে। পাশাপাশি আমি বলবো যে পাসাংকে নেওয়া হয়েছে। পাসাং আরএফডিএলের সেন্সেশনাল প্লেয়ার, ফাইনালে হ্যাট্রিক, সবটাই কিন্তু আমাদের মনে রয়েছে। তো সেই পাসাংকে নেওয়া হয়েছে। রবি রানা রয়েছে, সেরতোকম রয়েছে, থমসল টংসিন রয়েছে। টংসিনও আরও একটা প্রমিসিং প্লেয়ার, যার দিকে অবশ্যই নজর রেখো। সুযোগ পেলে কিন্তু বেশ ভালো স্কিল ওর থেকে আমরা দেখি, বিভিন্ন রকম পজিশনে ওকে কোচরা আরএফডিএলে ইউজ করেছেন। অ্যান্ড অবশ্যই প্রিয়াংশ দুবে রয়েছে। তো এটা মোটামুটি আপাতত মোহনবাগানের একটা স্কোয়াড, যেখানে বেশ কিছু প্লেয়ারের দিকে পার্টিকুলার নজর থাকবে এবং অবশ্যই সিনিয়র টিমের কিছু প্লেয়ার, জুনিয়র টিম থেকে কিছু প্লেয়ার, একটা মিক্সড টিম মোহনবাগান নামাচ্ছে। অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল টুর্নামেন্ট হিসেবে মোহনবাগান দেখছে এই টুর্নামেন্টকে। অ্যান্ড কেরালার বিরুদ্ধে ভালো ম্যাচ আমরা দেখব। জিতে গেলে ভালো কথা, হেরে গেলেও এখানে কারোর কোথাও ক্ষোভ জানানো বা সেটাকে নিয়ে খুব একটা কাটাছেঁড়া করার সুযোগ থাকবে না, যেহেতু সিনিয়র টিমের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে সিনিয়র টিমের প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ারদের রেস্ট দিয়ে জুনিয়র প্লেয়ারদেরকে দেখে নেওয়ারই এটা সুযোগ, এবং তাদেরকেও কোথাও টপ লেভেলের কম্পিটিটিভ ফুটবলে নামাতে হবে। এবং যখন প্রতিপক্ষ কেরালার মতো একটা টিম, সেখানে আমার মনে হয় যে এই প্লেয়াররা কিন্তু একটা ভালো ম্যাচ টেস্ট করতে চলেছে। অ্যান্ড অবশ্যই একটা ভালো গ্লোরির জন্য মোহনবাগানের এই প্লেয়াররা খেলবে, এটুকু এক্সপেকটেশন থাকছে। এরপর অবশ্যই সরাসরি ঢুকতে হবে ট্রান্সফার মার্কেটের দিকে, কারণ সেখানে বেশ কিছু রুমার আপডেট সব কিছু উঠে আসছে। কিন্তু প্রথমে একটা বিষয় আমি বলতে চাই, যে মোহনবাগানের সাথে বেশ কিছু নাম কিন্তু সিরিয়াসলি জুড়ছে। অ্যান্ড তোমাদের কমেন্ট আমি পাচ্ছি, কিছু মেসেজও পাচ্ছি, যতটুকু কানেকশন রয়েছে বা বিভিন্ন জায়গাতে গ্রুপগুলোতেও কথা হয় অনেকের সাথে। সেখানে একটা খুব পরিষ্কার প্রশ্ন, যে ঠিক কতটা হাই প্রোফাইল মোহনবাগানে বিদেশি প্লেয়ার আসতে চলেছে। দেখো, এর উত্তর সিরিয়াসলি আমার কাছে জানা নেই। যার কাছে জানা রয়েছে সে খুব স্পেসিফিক্যালি এর অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু একজন
একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অন্ততপক্ষে ফুটবল যতটুকু দেখেছি, বুঝেছি, আর যতটুকু মোহনবাগানের স্ট্র্যাটেজিকে ফলো করেছি টিম বিল্ড আপের ক্ষেত্রে, সেই প্রেক্ষিতে আমি অন্ততপক্ষে বলতে পারি যে মোহনবাগানের যে টার্গেটটা থাকবে রয়েছে, আমি বলছি না, মোহনবাগানের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে বা যেই প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে তাদের থেকে এক স্টেপ অন্তত একটা স্ট্যান্ডার্ড বেশি হলেও সেই প্লেয়ারকে নিয়ে আসা। এটা কিন্তু মোহনবাগানের স্ট্র্যাটেজি থাকবে। কি স্ট্র্যাটেজি আছে না আছে, কতটা হাইফাই দেখব সেসব আমি জানি না, কিন্তু যতটুকু আমি অন্তত বুঝতে পারি প্রতি সিজনে মোহনবাগানের টিম বিল্ড আপ দেখে, সেখানে কিন্তু কোথাও একটা স্ট্যান্ডার্ডকে আরও হাই করার টেন্ডেন্সি অলওয়েজ মোহনবাগানের থাকে। খুব একটা যে বড় নাম, খুব বিরাট কিছু ব্যাপার আমার মনে হয় না মোহনবাগান সেই জায়গাতে দৌড়বে বলে। ডেফিনেটলি সেই বড় নামের সাথে পারফরমেন্সটা একটা বিগ ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করবে মোহনবাগানে বিদেশি প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। কোনো ধরনের মার্কি প্লেয়ার, বিরাট কোনো বড় নাম, বিরাট কোনো হাইফাই জায়গা থেকে আসছে, খুব টপ লেভেলে ফুটবল খেলে, কোনো একটা ভালো দেশ থেকে এরকম আসছে, এখনও অবধি সেরকম কিন্তু কিছু শোনা যায়নি। পার্টিকুলার কারণ নামও বলতে পারো না যে হ্যাঁ এই নামের প্লেয়ারের সাথেই মোহনবাগানের খুব ভালো কথাবার্তা চলছে। রিউমার বহু কিছু আসছে, পুরনো কিছু নাম যাকে হয়তো দুটো সিজন আগে টার্গেট করেছিল বা আগের সিজনে টার্গেট করেছিল, এরকম নাম বেরিয়ে আসছে, কিছু ওয়াইল্ড নাম বেরিয়ে আসছে। অনেকের এক্সপেকটেশন থাকে যে হামেস রড্রিগেজ ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে তাকে তো মোহনবাগান সই করাতে পারে, কারণ হামেস অলমোস্ট কেরিয়ারের শেষের দিকে রয়েছে, বহু জায়গাতে নিজের মানে লাক ট্রাই করে নিল, সেইভাবে আর ক্লিক হচ্ছে না। সেই রিয়েল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের পর সেইভাবে আর হামেসকে খুঁজে পাওয়া যায় না, তো হামেসকে তো নিতে পারে। বার্সেলোনার এক্স প্লেয়ার, বহু বছর আগে খেলে যাওয়া রাফিনহা, তার নামটা কয়েকদিন আগে ঘুরছিল। আরও বিভিন্ন নাম রয়েছে যেগুলো খুব হাই প্রোফাইল নাম, সেগুলো কি আদৌ মোহনবাগানে দরকার? দ্যাট শুড বি আ বিগ কোশ্চেন, যে সেই প্লেয়াররা কি আদৌ মোহনবাগানে দরকার? তারা কি এসে আদৌ মোহনবাগানের জন্য ফুটবলটা খেলবে, নাকি তাদেরকে যে স্যালারিটা দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা কথা অ্যাট্রাকশনের জন্য তারা এসে ফুটবলটা খেলবে? এটা হচ্ছে একটা বড় ব্যাপার, কারণ সেই প্লেয়ারদের তো ইন ফিউচার প্রুভ করার কোনো দরকার নেই আর। তুমি যদি হামেস রড্রিগেজকে নিয়ে আসো, ডেফিনেটলি একজন ক্লাস প্লেয়ার, কিন্তু সে তার প্রাইম টাইমটা পেছনে ফেলে দিয়েছে। মোহনবাগানের হয়ে যেমনই পারফরমেন্স করুক না কেন, পরবর্তী সিজনে কিন্তু ওকে ইউরোপ থেকে কেউ আর ডাকবে না, এটা একটা খুব সত্যি কথা। তো মোহনবাগানে এসে ওরও যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু বিরাট হাই লেভেলে কাজ করবে না। কিন্তু এমন একটা প্লেয়ারকে নিয়ে আসা যে অন্ততপক্ষে এসে একটা ভালো পারফরমেন্স দেখিয়ে, সেটা ইন্ডিয়ান ফুটবলে অন্য কোনো ক্লাবে হোক, এশিয়ান ফুটবলের কোথাও হোক, বা বাইরের কোনো দেশে হোক, তার অন্ততপক্ষে প্রোফাইলটা, সিভিটা, তার ম্যাচের ঝলকটা তার এজেন্ট পাঠাতে পারবে যে এই প্লেয়ারটা এই এজে দাঁড়িয়ে এখানেই পারফরমেন্স করেছে, তোমরা এখে নাও। সেই জায়গাটা কিন্তু এই ধরনের যারা হাই প্রোফাইল প্লেয়ার, যারা নিজেদের প্রাইম শেষ করে ফেলেছে, কেরিয়ারের শেষ লগ্নে রয়েছে, তাদের থেকে তুমি পাবে না। তো এই ধরনের অ্যাবসার্ড কিছু প্লেয়ারের নাম নিয়ে হয়তো আলোচনা করে সময় আমাদের ভালো কাটবে, আমরা ভালো মানে সময় পাস করতে পারি নিজেদের মধ্যে আলোচনা করে, দেখো 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 এই প্লেয়ারটা এলে কত ভালো হতে পারে। বাট কোথাও সেখানে মোহনবাগানের খুব একটা লাভ হবে বলে আই ডোন্ট বিলিভ। হতে পারে হয়তো আমি রং হয়ে গেলাম, এরকম কোনো প্লেয়ার এসে যার একদম কেরিয়ারের শেষ প্রান্ত, সে হয়তো এসে একটা খুব বিউটিফুল সিজন দিয়ে চলে গেল, হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার একটা ঘটনা, খুব রেয়ার। অন্ততপক্ষে আজকের সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে বা আইএসএলের যে স্ট্যান্ডার্ডটাকে অন্ততপক্ষে ওয়ার্ল্ড ফুটবলের প্যারামিটারে জাজ করা হবে, সেই জায়গাতে আমার অন্তত মনে হয় না যে এরা এসে খুব একটা ভ্যালুয়েট করতে পারবে বলে। রাদার এমন প্লেয়ারকে নিয়ে আসা হোক যার একটা প্রমিসিং ফিউচার এখনও বাকি থাকবে এর পরে, এবং কোথাও ইন্ডিয়ান ফুটবলেও সে আরও 3-4-5টা বছর কাটাতে পারবে, একটা ভালো স্যালারি নিয়ে তার বাকি যে রেস্ট অফ দ্য কেরিয়ার রয়েছে সেটাকে কাটাতে পারবে। তো মোহনবাগানের টার্গেটটা কিন্তু সেরকমই থাকবে, যে মোমেন্টামটা রয়েছে, যে কোথাও একটা ট্রফি উইনিং মোমেন্টাম রয়েছে, সেটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যতটা ভালো স্কোয়াড তৈরি করা যায় সেটা মোহনবাগান করবে, এবং অবশ্যই টার্গেটটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর দিকেও থাকবে। এখানেও অনেকে বলতে শুরু করেছে যে 7 জন 8 জন কতজন ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার মোহনবাগান নিয়ে আসবে। দেখো 6 জন তো আনতে হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আমাদের এখানে ডোমেস্টিক টুর্নামেন্টগুলোর জন্য। আমরা জানি এএফসি CL2-তে সেখানে ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার রাখতে পারবে, কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে আমি যদি শুধুমাত্র গ্রুপ স্টেজের কথাই ভাবি, তাহলে সেখানে 3+3 6টা ম্যাচ, এই 6টা ম্যাচের জন্য তুমি কত ম্যাক্সিমাম প্লেয়ারকে শুধুমাত্র গোটা সিজন বা সেই ম্যাচগুলো অবধি বসিয়ে রাখবে একটা হিউজ স্যালারি দিয়ে? এটা একটা ফ্যাক্টর। তো আমার অন্তত এখানে কোথাও মনে হচ্ছে যে ম্যাক্সিমাম 2 জন প্লেয়ার হয়তো আরও এক্সট্রা এই 6 জনের বাইরে মোহনবাগান নেবে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, অর্থাৎ ম্যাক্সিমাম 8 জন প্লেয়ার নিয়ে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ যাবে, এবং আমার মনে হয় যে সেটা এনাফ।
কারণ সেই মঞ্চে গিয়ে কোথাও আমাদের দেশের প্লেয়ারদেরকেও তো পারফরমেন্সটা করতে হবে, তাদেরকেও তো সেই মঞ্চটা দিতে হবে, কারণ তারাও তো মোহনবাগানের হয়ে খেটে খুঁটে ঘাম রক্ত ঝরিয়ে আজকে কোথাও সেই স্লটটা তৈরি করে দিল। তো 11টা প্লেয়ারকে নিয়ে চলে এলাম, 11 জনই সেই টিমে থাকবে, শুধুমাত্র গোলে ভিসাল কাইত থাকবে, বাকি 10জন বিদেশি প্লেয়ার নামিয়ে দাও। এই স্ট্র্যাটেজিতে আমার মনে হয় না কাজ করবে বলে, যেটা নিয়ে অনেকে অলরেডি কথা বলতে শুরু করছে। হয়তো হ্যাঁ, সেখানে হয়তো পারফরমেন্সটা অনেক বেটার হবে, কিন্তু কোথাও যারা সেই জায়গাটা তৈরি করে দিল, আমার মনে হয় যে তাদের প্রতি অবিচার হবে। এরকম বহু ডিসকাশন চলছে, অনেক এনকোয়ারি আসে, অনেক ধরনের তোমাদের মেসেজ আসে, জাস্ট সেইগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরে যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো বুঝতে পারছো, নাম্বার 1 হচ্ছে লালচুং নুঙ্গা। ইস্টবেঙ্গল ছাড়তে পারে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোথাও লালচুং নুঙ্গাকে ছাড়তে পারে। ইস্টবেঙ্গলকে নিয়ে 2-3 দিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতেই বলেছিলাম যে লালচুং নুঙ্গা এমন একজন প্লেয়ার, বা এর পাশাপাশি আরও অনেকে রয়েছে, রাকিব রয়েছে, নন্দকুমার রয়েছে, এরা সিরিয়াসলি না ইস্টবেঙ্গলের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের সাথে খুব একটা খাপ খাচ্ছে না। এদেরকে ছাড়া দরকার রয়েছে, এদের থেকে বেটার প্লেয়ার ইস্টবেঙ্গলকে নিয়ে আসতে হবে। তো কালকের লেটেস্ট যে রুমার, সেই রুমার বলছে যে লালচুং নুঙ্গাকে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে এবং মোটামুটি তার সুইটেবল ক্লাব খোঁজা হচ্ছে, যে ক্লাব তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে যাবে। এটাও খুব চাপের একটা জায়গা, সিরিয়াসলি বলছি। যে পারফরমেন্স লালচুং নুঙ্গা দেখিয়েছে, আইএসএলের কোনো ক্লাব তারা খুব ভালো ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে যাবে, খুব মানে টাফ একটা কল হতে পারে। যে কারোর হয়তো ইন্টারেস্ট থাকলো, কেউ অন্য কোনো কোচ তাকে হয়তো অন্য প্ল্যানিংয়ে ইউজ করবেন, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। বাট যে পারফরমেন্স লালচুং নুঙ্গা তুলে ধরেছে ইস্টবেঙ্গল জার্সিতে 2024-25 সিজনে, আমার মনে হয় না যে খুব ভালো কোনো ক্লাব এসে খুব ভালো ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে যাবে। এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটু কম্প্রোমাইজ করতে হবে। যদি এখানে ধরে নাও যে তার জন্য 50 লাখের মতো একটা ডিমান্ড থাকে, সেটা হয়তো 20-25 লাখে ম্যাক্সিমাম তার ট্রান্সফার ফি এসে দাঁড়াতে পারে নেগোসিয়েশনের পরে। এটা ইস্টবেঙ্গলকেও ভাবতে হবে যে তাকে অফলোড করতে হবে এবং সেই জায়গাতে ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলকে নিয়ে আসতে হবে। তো লালচুং নুঙ্গা ইস্টবেঙ্গল সম্ভবত ছাড়ছে, এবার দেখা যাক কোথায় যায়। তার আদেও যে ভালো পারফরমেন্সটা আমরা এর আগে 2022-23 সিজনে দেখেছিলাম আন্ডার দ্য কোচিং অফ স্টিফেন কনস্ট্যান্টাইন, সেই খেলাটা লালচুং নুঙ্গার ফিরে আসে কিনা সেটাই হবে দেখার। কারণ সেই সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের বহু কিছু খারাপ থাকলেও লালচুং নুঙ্গা এবং মাহেশ যেভাবে উঠেছিল ইস্টবেঙ্গল জার্সিতে, এটা কিন্তু একটা রিমার্কেবল সিজন ছিল ওই দুজন প্লেয়ারের জন্য। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই টম আলরেড। টম আলরেড বেঙ্গালুরুর দিকে কিন্তু পা বাড়িয়েছে। কালকে যেটা 90 স্টপেজ থেকে আপডেট বেরিয়েছে যে টম আলরেডের জন্য বেঙ্গালুরু দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড এবং মোটামুটি তাকে নেওয়ার মতো পরিকল্পনা এই মুহূর্তে রেডি। অনেকদিন আগেই একটা খবর বেরিয়েছিল, সংবাদ প্রতিদিন থেকে সম্ভবত বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে টম আলরেডের কাছে কিন্তু 3টে ক্লাবের অফার রয়েছে এবং সেদিনকে কোনো স্পেসিফিক ক্লাবের নাম উঠে আসেনি। টম আলরেড যে পারফরমেন্স তুলে ধরেছে সেখানে ক্লাবের অফার থাকাটা খুব স্বাভাবিক। আবার এটাও খুব স্বাভাবিক যে তার এজের দিকটা দেখলে হি ইজ কমপ্লিটিং 35 ইন সেপ্টেম্বর। তো তারপর যখন অফিসিয়াল সিজন স্টার্ট হয়ে যাচ্ছে 36-এ পা দিয়ে দেবে এবং সেখানে দাঁড়িয়ে কোথাও ইন্ডিয়ান সুপার লিগের কথা বলো বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা বলো, মোহনবাগান নিড মাচ ইয়াং ডিফেন্ডার ইন দ্যাট পজিশন। সেই দিনকেও বলেছিলাম, আজও বলছি, ইন নিয়ার ফিউচারে বলবো। কে আসবে না জানি না, ব্রায়ান কালতাকের নাম উঠছে, আরও হয়তো সামনের দিকে অনেকের নাম উঠবে, পরের কথা। কিন্তু অবশ্যই একজন ইয়াঙ্গার ডিফেন্ডার লাগবে টম আলরেডের থেকে, যাকে নিয়ে কোথাও আরও 2-3টে সিজন ম্যাক্সিমাম প্ল্যান করা যেতে পারে। তো সেই টম আলরেড ছাড়বে বা ছাড়তে পারে কোনো একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেটা আপাতত নিশ্চিত হওয়ার দিকে এগোচ্ছে যে বেঙ্গালুরুতেই তার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে। এবং সেটা যদি হয় তাহলে আলেকজান্ডার জোভানোভিচ, যার থেকে সেইভাবে এই সিজনে বেঙ্গালুরু কিচ্ছু পায়নি লিটারেলি বলতে গেলে, কারণ ম্যাক্সিমাম সিজনের সময়টা কিন্তু রাহুল ভেকে এবং চিংলেনসানা সিং এই দুজনের জুটির ওপর ভরসা করেই জারাগোজাকে চালাতে হয়েছে। এবং সেই কারণে বারবার করে একটা কোথাও বিদেশির যে প্রবলেম, এটা তিনি কিন্তু ফেস করেছেন। আমার মনে হয় যে ইভানোভিচকে ছেড়ে দিয়ে সেই জায়গাতে হয়তো টম আলরেডকে আনতে চলেছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। কিন্তু একটা বড় ফ্যাক্টর যে ইন্ডিয়ান ফুটবলে টম আলরেড ভালো খেলেছে, এটা ঠিক কথা, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে টম আলরেড কিন্তু গোটা সিজনের প্রায় 95% ম্যাচ খেলেছে অ্যালবার্তো রড্রিগেজের পাশে। তো অ্যালবার্তো রড্রিগেজের একটা বিরাট বড় কাভারিং কিন্তু টম আলরেডের পারফরমেন্সের পাশাপাশি ছিল। তো সেখানে দাঁড়িয়ে একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে নিয়ে কতটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে টম আলরেড, সেটা হবে দেখার বিষয়। একটা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি তার জন্য থাকবে, কারণ এর আগে আমরা বহু বিদেশি ডিফেন্ডারদের দেখেছি, যখন দুজন বিদেশি ডিফেন্ডার একসাথে খেলেছে তার পারফরমেন্স অন্য লেভেলের, যখন পাশে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে খেলেছে তার পারফরমেন্স কিন্তু
পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বা কিছুটা ক্ষেত্রে আমি বলবো যে ডাউনফলও হয়েছে। তো টম অলরেড যদি বেঙ্গালুরুতে যায়, অবশ্যই একটা ভালো ডিসিশন বেঙ্গালুরু নিতে চলেছে, কারণ মোহনবাগানের একটা আপগ্রেডেশন ডেফিনেটলি দরকার রয়েছে। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। টোটাল ব্যাপারটা নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।